সুপ্রিয় ছাত্ররা, আশা করি ভালো আছো। আমরা হলো হ্যামেট প্লট থেকে কনকেভ ডাউনওয়ার্ড ডেভিয়েশন নিয়ে কথা বলেছিলাম। আমরা গত ক্লাসেও এটা নিয়ে কথা বলেছিলাম একটু, স্পেশালি এই বিক্রিয়াটা এবং এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রায়ই এটা আসে, সো তোমাদের এটা পড়তে হবে। এখন আসো, আমরা হলো এই বিক্রিয়াটা শুরু করেছিলাম হলো 38 থেকে 39, এখান থেকে এখন আসো এই 38 এবং 39 আসলে কি জিনিস নিয়ে কথা বলছে আমরা একটু সেখানে যাব। আমরা সেখানে যাওয়ার আগে আমরা একটু 38 দেখে নিই এবং 38 থেকে আমরা কি বলবো সেটা একটু বলে নিই। এই 38 গতদিন আমি বলেছিলাম টু ফিনাইল নিউক্লিয়াস বলি এটাকে আমরা। কি বলি এটাকে আমরা শর্টে? এই যে 38 যেটা, এটাকে আমরা বলছি টু ফিনাইল নিউক্লিয়াস। এই যে 38 যেটা আমি মার্ক করে দিয়েছি, এটাকে বলছি আমরা টু ফিনাইল নিউক্লিয়াস। ওকে, টু ফিনাইল নিউক্লিয়াস। আবার বলছি কেন আমি 38 কে টু ফিনাইল নিউক্লিয়াস বলছি। 38 কে টু ফিনাইল নিউক্লিয়াস বলার কারণ হলো যে দেখো 38 এ এই পাশে একটা ফিনাইল নিউক্লিয়াস আছে, এই পাশে একটা ফিনাইল নিউক্লিয়াস আছে, ঠিক আছে? দুইটা ফিনাইল নিউক্লিয়াস আমরা এখানে দেখতে পাচ্ছি, এইজন্য আমরা এটাকে বলেছিলাম টু ফিনাইল নিউক্লিয়াস। ওকে, আমরা যদি আবার আঁকাই, এই যে দেখো 38, এই 38 এর এই যে এই পাশে একটা ফিনাইল নিউক্লিয়াস, এই পাশে একটা ফিনাইল নিউক্লিয়াস, হ্যাঁ, এবং এখানে প্রতিস্থাপক আছে x এবং z, দেখতে পেয়েছো তোমরা? x এবং z দুটো প্রতিস্থাপক, টু ফিনাইল নিউক্লিয়াস আমরা এটাকে বলছি। এই পাশে দুইটা ফিনাইল গ্রুপ আর এই পাশে একটা বাইফিনাইল গ্রুপ আর একটা OH গ্রুপ আছে, এই জন্য এটাকে মিথানল বলি আমরা 38। ওকে, সাবস্টিটিউটেড মিথানল বলতে পারো বা টু ফিনাইল নিউক্লিয়াস বলতে পারো। এই যে দেখো এখানে টু ফিনাইল নিউক্লিয়াস বলেছে, এই যে টু ফিনাইল নিউক্লিয়াস দেখতে পেয়েছো, এই যে টু ফিনাইল নিউক্লিয়াস বলেছে ওরা। তুমি টু ফিনাইল নিউক্লিয়াসও বলতে পারো, এই যে এইটুকু টু ফিনাইল নিউক্লিয়াস, এবং এটা প্রোডাক্ট হলো টেট্রা অ্যারাইল মিথেন। টেট্রা অ্যারাইল মিথেন, এই যে 39 যেটা, হ্যাঁ, টেট্রা অ্যারাইল মিথেন। যেহেতু এখানে একটা কার্বন, এই যে এই কার্বন, এটার সঙ্গে চারটা অ্যারাইল গ্রুপ যুক্ত হয়েছে, সো আমরা এটাকে বলতে পারি টেট্রা অ্যারাইল মিথেন। ওকে, তাহলে আমরা যদি সিম্পলি বলি, আমরা বিক্রিয়া শুরু করব হলো টু সাবস্টিটিউটেড ফিনাইল গ্রুপ আছে বা টু ফিনাইল নিউক্লিয়াস থেকে আমরা পাবো টেট্রা অ্যারাইল মিথেন। এই যে টু ফিনাইল নিউক্লিয়াস থেকে টেট্রা অ্যারাইল মিথেন আছে এই বিক্রিয়াটা আমাদের। এখন কথা হলো এই বিক্রিয়াটা যখন হয় কিসের উপস্থিতিতে আমরা বিক্রিয়াটা ঘটাচ্ছি? এই যে দেখো এখানে অ্যারো চিহ্নের উপরে H+ আছে, হ্যাঁ, H+ মানে হলো অ্যাসিডের উপস্থিতিতে আমরা ঘটাচ্ছি। এখন অ্যাসিডটা কি? আমরা নিব হলো 80% ইথানোয়িক অ্যাকুয়াস সলিউশন অফ ইথানোয়িক অ্যাসিড। আমরা মূলত হলো ইথানোয়িক অ্যাসিডের দ্রবণ নিচ্ছি 80% অ্যাকুয়াস, তার মানে হলো 20% ইথানোয়িক অ্যাসিড, 80% হলো ওয়াটার, আর এর মধ্যে 4% সালফিউরিক অ্যাসিডও দেওয়া আছে, ঠিক আছে? তাহলে টোটাল মিডিয়ামটা আমি গতদিনও বলেছি, এই লেকচারে আবার রিপিট করছি। গতদিন আমি অনেকটুকু ইনিশিয়ালি কি নিয়ে শুরু করতে হয় এটা বলছি, আজকে এটার মেকানিজম ইন ডেপথ আলোচনা করব, ঠিক আছে? আজকে মূলত আলোচনার বিষয় হলো মেকানিজমটা ইন ডেপথ আলোচনা করব, এবং এটার রেট ডিটারমিনিং স্টেপ কোনটা, এটা কিভাবে আমরা হলো সিগমা ভ্যালু দিয়ে এক্সপ্লেইন করব, সেই বিষয়গুলো আজকে নিয়ে আসবো আমরা। ওকে, আবার বলছি শোনো ভালো করে। আমরা হলাম টু ফিনাইল নিউক্লিয়াস থেকে স্টার্ট করব। এই যে আমাদের 38 যেটা, সেটা হলো টু ফিনাইল নিউক্লিয়াস, আর আমাদের 39 যে প্রোডাক্ট, এই যে 39 হলো আমাদের প্রোডাক্ট, এই প্রোডাক্ট 39, এই 39টা হলো আমাদের টেট্রা অ্যারাইল মিথেন। টেট্রা অ্যারাইল মিথেন, এটা হলো আমাদের 39। ওকে, এখন 38 থেকে 39 আমি যাব কি করে? আমাকে হলো অ্যাসিড দ্রবণ নিতে হবে, ঠিক আছে? অ্যাসিড হিসেবে আমি কোনটা নিব? 80% হলো আমার কি থাকবে? এই যে অ্যাসিড হিসেবে যেটা আমি নিব, সেটা আমি যদি তোমাদের দেখাই, আসো ক্লিয়ার করে নিই আমরা, আসো। ওকে, আমি বলে দিচ্ছি আমাদের আমাদের এটা হলো 80% অ্যাকুয়াস ইথানোয়িক অ্যাসিড কন্টেইনিং 4% সালফিউরিক অ্যাসিড। ওকে, তাহলে আমরা সংক্ষেপে বলতে পারি, এই যে আমি এটা নিলাম 80% অ্যাকুয়াস ইথানোয়িক অ্যাসিড, 80% অ্যাকুয়াস ইথানোয়িক অ্যাসিড, অ্যাকুয়াস ইথানোয়িক অ্যাসিড কন্টেইনিং 4% সালফিউরিক অ্যাসিড। ওকে, তাহলে আমাদের হলো ইথানোয়িক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড হলো আমাদের এখানে অ্যাসিড মিডিয়াম হিসেবে কাজ করবে। তারপর আমরা রেট অবজার্ভ করব, কি অবজারভেশন অফ রেট, স্মল কে রেট কনস্ট্যান্ট, এবং সেখানে আমরা একটা প্লট পাবো, এই যে ফিগার 13.8। ওকে, আচ্ছা, এই প্লটে আমি এটা গতদিনও বলেছি, আমরা হলো একটা কনকেভ ডাউনওয়ার্ড ডেভিয়েশন দেখতে পাই হ্যামেট প্লট থেকে। কনকেভ ডাউনওয়ার্ড ডেভিয়েশন, দেখো রেখাটা প্রথমে বাম থেকে উপরে গিয়েছে, তারপর আবার নিচে নেমে এসেছে, ঠিক আছে? ওকে, এখন আমার এক্স অক্ষের দিকে এখানে দুইটা সিগমা ভ্যালু আছে, একটা হলো সামেশন অফ সিগমা প্লাস, এই যে দেখো সামেশন অফ সিগমা প্লাস আছে,
আমরা জানি সিগমা প্লাস কখনই হয়, আগের লেকচারগুলোতে তোমরা দেখে এসেছো সিগমা প্লাস তখনই হয় যখন এটা থ্রো কনজুগেশন ইফেক্ট থাকে। একটা থ্রো কনজুগেশন ইফেক্ট যখন থাকে তখন আমরা এটাকে সিগমা প্লাস দিই। ওকে, আবার এখানে সামেশন অফ সিগমাও আছে, শুধুমাত্র সিগমা সাবস্টিটিউয়েন্ট কনস্ট্যান্ট। ওকে, শুধুমাত্র সিগমা সাবস্টিটিউয়েন্ট কনস্ট্যান্ট, নো থ্রো কনজুগেশন। ওকে, থ্রো কনজুগেশন না, রেজোনেন্স ইফেক্ট যখন থাকবে না, তাহলে আমরা এখানে বলতে পারি এটা কম্বিনেশন অফ সিগমা হবে, দুইটা ভ্যালুর কম্বিনেশন। ওকে, তাহলে আমি যদি বাম থেকে ডানে আগাই আমরা দেখতে পাচ্ছি দুইটা লাইন, একটা হলো সোজা উপরে চলে গেছে, বেড়ে গেছে, তারপর ডাউনওয়ার্ড ডেভিয়েশন হয়ে এসেছে। ঠিক আছে, ওকে। এখন বাম পাশের জন্য রো ভ্যালু যেটা রিঅ্যাকশন কনস্ট্যান্টের ভ্যালুটা পাচ্ছি পজিটিভ, ডান পাশের জন্য পাচ্ছি হলো নেগেটিভ। ওকে, এই যে আমি মার্ক করলাম সবগুলো। আবার বলছি, বাম পাশের জন্য রো ভ্যালু পাচ্ছি প্লাস 2.67 আর ডান পাশের জন্য পাচ্ছি মাইনাস 2.51, এটা পাচ্ছি আমরা। ঠিক আছে, ওকে। এই যে রো ভ্যালু দুইটা নোটেশন, একটা হলো প্লাস সাইন আর একটা মাইনাস সাইন, এটা কিন্তু ডিফারেন্ট মিনিং প্রকাশ করে। এখন আমরা এই রিঅ্যাকশনটা যে মেকানিজম একটু নিচে প্রপোজ করা আছে, এই মেকানিজম করতে গিয়ে চারটা স্টেপে এই মেকানিজমটা দেখানো যায়। এই যে 38 থেকে 39 টু ফিনাইল নিউক্লিয়াস থেকে আমরা যে টেট্রা অ্যারাইল মিথেন পাবো 39, এই পাওয়ার ক্ষেত্রে বিক্রিয়াটা চারটা ধাপে ঘটে। ওকে, এই 4 ধাপের মধ্যে আমরা দেখবো, এখন আমরা জানি একটা বিক্রিয়া করতে গেলে সবার আগে জানতে হয় হার নির্ধারণকারী ধাপ কোনটা, রেট ডিটারমিনিং স্টেপ কোনটা। ঠিক আছে, ওকে। সে হার নির্ধারণকারী ধাপে আমরা দেখবো কোন কোন জিনিস আছে, ওগুলোর উপর এই বিক্রিয়ার হার নির্ভর করে। এটা আমরা ফিজিক্যাল কেমিস্ট্রিতে পড়েছি, আমরা এখানেও কথা বলছি এগুলো। হ্যাঁ, ওকে, তাহলে আমরা একটু সেটা জানার চেষ্টা করি। আসো প্রথমে আমরা বিক্রিয়ার মেকানিজমটা একটু দেখে নেই। তুমি যদি বিক্রিয়ার মেকানিজম দেখো তাহলে তুমি দেখতে পাবা এখানে, এই যে আমি দেখাচ্ছি, চারটা ধাপে বিক্রিয়া ঘটে। এই যে আসো, এই যে চারটা ধাপ, এই যে আমরা দেখাচ্ছি চারটা ধাপ। ওকে ফাইন, আমি চারটে কভার করে ফেলেছি। এই চারটা ধাপেই চলে এসেছে। আর একটু ছোট করে দিলে মনে হয় ভিউটা একটু ছোট করে দিলে, একটু বেশি ছোট হয়ে গেছে। হ্যাঁ, এইবার তোমরা ভালো দেখতে পাচ্ছ। ওকে ফাইন, এই পেজটা তাকাও, এই যে এটাতে এখন আমার চারটা ধাপে চলে এসেছে। আমি একটু অ্যানোটেট করতে চাচ্ছি, অ্যানোটেট করলে তোমরা এটা ক্লিয়ার হবা বিষয়টা কিভাবে হচ্ছে। ওকে আসো, হ্যাঁ আমি অ্যানোটেশন নিয়ে নিয়েছি। ওকে ফাইন, তাহলে দেখো এই যে 39 দিয়ে 38 দিয়ে স্টার্ট হয়েছে আমাদের 38, তারপরে হলো স্টেপ 1 এ হলো আমরা দেখতে পাচ্ছি H প্লাস অ্যাড হয়েছে, H প্লাস অ্যাড হয়েছে, যে দেখো 38 আমার এখানে 38। এই স্টেপে দেখো স্টেপ 1 এ H প্লাস অ্যাড হয়েছে। আমরা তো বলেছি 80% একুয়াস ইথানোয়িক অ্যাসিড দ্রবণ এবং যেখানে 4% সালফিউরিক অ্যাসিড আছে। সো অ্যাসিড হিসেবে আমরা দুইটা অ্যাসিড আছে যে আমাদেরকে প্রোটন সাপ্লাই দিতে পারবে, ইথানোয়িক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড। ওকে, আচ্ছা, যেহেতু অ্যাসিড থেকে স্পেশালি যেহেতু সালফিউরিক অ্যাসিড আছে, সো প্রোটনটা আমরা ধরে নিতে পারি সালফিউরিক অ্যাসিড থেকে আসবে স্বভাবতই, কারণ যেটা শক্তিশালী অ্যাসিড ওরই হলো প্রোটন দানের ক্ষমতা বেশি। সো H প্লাস আসলো, এসে হলো কোথায় যুক্ত হবে, এই যে দেখো এখানে আমাদের 38 স্টার্টিং পয়েন্ট যেটা মেটেরিয়াল যেটা, সেখানে একটা OH আছে। OH এর অক্সিজেনের উপর মুক্তজোড় ইলেকট্রন আছে, সেই মুক্তজোড় দিয়ে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে হলো H প্লাসটা প্রোটনেটেড হবে। প্রোটনেটেড হলে OH2 প্লাস হয়ে যাবে। এই যে এই প্রোডাক্টটা পাবা ফার্স্ট স্টেপে আমরা OH2 প্লাস পাবো। OH2 প্লাস যেহেতু অক্সিজেন একটা তীব্র তড়িৎ-ঋণাত্মক মৌল, ওর উপর যদি নেগেটিভ চার্জ থাকে, পজিটিভ চার্জ থাকে, আমরা জানি এটা হলো হাইলি আনস্টেবল। এরকম সিচুয়েশনে হলো দ্রুত কার্বন অক্সিজেন বন্ধনটা ভেঙে যাবে। এই যে কার্বন অক্সিজেন বন্ধন এখানে আছে, এই যে এটার নিচে, এটা তাকাও, এই যে এটার নিচে কার্বন অক্সিজেন বন্ধনটা আছে। এই যে এখানে ফার্স্ট স্টেপের যে প্রোডাক্ট COH কার্বন অক্সিজেন বন্ধনটা ভেঙে অক্সিজেন ইলেকট্রন নিয়ে চলে যাবে, ফলে তুমি যে 40 পাবা, এই যে দেখো 40 পেয়ে গেলাম আমরা সেকেন্ড স্টেপে, যেটা মাইনাস পানি মুক্ত হয়ে গেল। এটাকে আমরা বলি E1 কৌশল। এটা হলো E1 কৌশলে হলো এই ধরনের ঘটনা ঘটে। হ্যাঁ, প্রোটনেটেড হয়, একটা জিনিস চলে যায়, তারপরে হলো কার্বোক্যাটায়ন পাই বা ইলেকট্রোফাইল পাই, আমরা এই যে পেয়ে গেলাম কার্বোক্যাটায়ন। ঠিক আছে, ওকে 40 পেয়ে গেলাম। তাহলে 40 তে আমরা দেখতে পেলাম কার্বনের উপর পজিটিভ চার্জ। ঠিক আছে, তাহলে আবার বলছি, আমরা মাত্র 2 স্টেপ কভার করেছি। আমরা বলেছি টোটাল 38 থেকে 39 পেতে আমার রিঅ্যাকশনটা হলো 4টা ধাপে ঘটবে। কয়টা ধাপে? 4টা ধাপে। প্রথম ধাপে হলো অ্যাসিড থেকে আমি যে অ্যাকুয়াস মিডিয়াম যে অ্যাসিড আছে, অ্যাসিড থেকে প্রোটন আসবে, এসে হলো এই যে OH, দেখো এই যে ওখানে OH, এই OH এ অক্সিজেনের উপর যে মুক্তজোড় আছে ওটা দিয়ে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে OH টা প্রোটনেটেড হবে। হলো প্রোটনেটেড হলে
অক্সিজেনের উপর হলো OH2 প্লাস অক্সিজেনের উপর। তো অক্সিজেন হলো তীব্র তড়িৎ-ঋণাত্মক মৌল, তার উপর যদি পজিটিভ থাকে সেই সিচুয়েশনটা খুবই আনস্টেবল। ওই সিচুয়েশনে বেশিক্ষণ সে স্টে করবে না, ইমিডিয়েটলি কার্বন অক্সিজেন বন্ধনটা ভেঙে যাবে। এই যে কার্বন অক্সিজেন বন্ধন আমি দেখিয়ে দিলাম, এই কার্বন অক্সিজেন বন্ধনটা ভেঙে যাবে। ভেঙে কি হবে? 40 সৃষ্টি হবে, কার্বনের উপর পজিটিভ চার্জ সৃষ্টি হবে। তাহলে এটা হলো পানি বের হয়ে গেল। এই যে দেখো দ্বিতীয় স্টেপে পানি বের হয়ে গেল। ঠিক আছে? তাহলে ফার্স্ট টু স্টেপ আমরা পেয়ে গেলাম। ফার্স্ট স্টেপ হলো প্রোটনেশন, সেকেন্ড স্টেপ হলো ওয়াটার এলিমিনেশন। ঠিক আছে? ওকে, যে জন্য আমরা এটাকে বলি একটা E1 কৌশলের হলো স্টেপ। আসলে ইলেকট্রোফিলিক E1 কৌশল। এটা কি? ইউনিমলিকুলার ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হলো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হয়। এটা হয় E1 কৌশল যেটাকে আমরা বলি। এটা হলো হয়ে এই দুই ধাপ আমরা কভার করলাম। আচ্ছা, এবার 3 এবং 4 নং ধাপে যদি তাকাও, এই যে 3 এবং 4 নং ধাপে দেখতে পাচ্ছি প্রোটন এলিমিনেশন হয়। হ্যাঁ, ওকে। তার আগে আসো 3 এ কি ঘটে সেটা যদি আমরা বলি একটু। ওকে, 3টা আসো, 3 নাম্বার ধাপটা আমরা ক্লিয়ার হয়। এই যে এখানে যে কার্বনের উপর পজিটিভ চার্জ হলো এই যে 40 তে, 3 নাম্বার ধাপ হলো এটা। তাহলে এই যে ইন্টারনাল ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, ইন্টারনাল ইলেকট্রোফাইল, এই যে এখানে দেখো এই যে কার্বন অক্সিজেন দ্বিবন্ধন আছে, বেনজিন চক্রে যে 3টা কার্বন অক্সিজেন দ্বিবন্ধন আছে, একটা দ্বিবন্ধন ভেঙে পাই বন্ধন গুলা ভেঙে এই কার্বনের সঙ্গে বন্ধন গঠন করে। এই যে পাই বন্ধনটা ভেঙে যায়, এই যে এটা আমি যে মার্ক করলাম, দেখো এখানে যে পাই বন্ধনটা আছে এটা ভেঙে যাবে। ভেঙে এই কার্বনের উপর হবে মাইনাস, এই কার্বনের উপর হবে প্লাস। ঠিক আছে? আবার দেই, সুন্দর করে দেই, তুমি যেন ভালো করে ধরতে পারো। এখানে হবে মাইনাস, এখানে হবে প্লাস। ওকে, এই যে দিলাম, পাই বন্ধন ভেঙে গেল, এই জায়গাটা মাইনাস, এই জায়গাটা প্লাস। তাহলে এই কর্নারে যেহেতু মাইনাস আর এই কার্বনের উপরে প্লাস, একটা বন্ধন হয়ে যাবে, আর এই কার্বনের উপর প্লাস থাকবে। এই যে এটা হলো তখন। ঠিক আছে? দেখো এটা হয়ে গেল আমাদের, এই যে এটা। ওকে, এই কার্বনের উপর দেখো প্লাস হয়ে গেল। যখন এই পাশের কার্বনে প্লাস, এই হাইড্রোজেনটা অটোমেটিক প্রোটন কি হবে? ইলিমিনেশন হবে। আমরা যে জানি অ্যারোমেটিক যৌগ যে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া দেয়, এটাই ঘটে, এটা হয়ে যাবে। তারপর হলো এই যে আমাদের 39 যে অ্যারাইল টেট্রা অ্যারাইল মিথেন যেটা, সেটা আমরা পেয়ে যাবো। ঠিক আছে? ওকে, তাহলে আমরা দেখতে পেলাম, আবার বলছি আমি, টোটাল কৌশলটা 38 থেকে 39 এ যেতে গেলে আমাদের হলো 4টা ধাপে ঘটবে। ফার্স্ট ধাপ হলো প্রোটনেশন, আর চতুর্থ ধাপ হলো H প্লাস এলিমিনেশন। ফার্স্ট ধাপে হলো হাইড্রোজেন সংযুক্ত হবে H প্লাস হিসেবে, চতুর্থ ধাপে হলো H প্লাস বিমুক্ত হবে, হ্যাঁ, প্রতিস্থাপিত হবে, এলিমিনেশন হবে। এই দুইটা ধাপ সাধারণত ফাস্টার হয়, খুব দ্রুত হয়। তাহলে আমরা কি শিখলাম? 4 ধাপের মধ্যে প্রথম ধাপ এবং ফোর্থ স্টেপ, ফার্স্ট স্টেপ এন্ড ফোর্থ স্টেপ আর ফাস্টার, এই দুইটা ধাপ ফাস্ট হবে। তাহলে স্লো হওয়ার সম্ভাবনা থেকে যায় ধাপ 2 এবং ধাপ 3। এই দুইটার যে কোনোটা ক্ষেত্র বিশেষে স্লো হবে। এখন আসলে ক্ষেত্র বিশেষ বলতে আমি কি মিন করছি? ওকে, আবার বলছি, আমাদের টোটাল যে 38 থেকে 39 যে বিক্রিয়ক থেকে উৎপাদ, এই বিক্রিয়াটা হলো 4টি ধাপে ঘটবে। এর মধ্যে প্রথম ধাপ এবং শেষ ধাপ, প্রথম ধাপ হলো প্রোটন সংযোজন, প্রোটনেশন হওয়া, প্রোটনেটেড হওয়া, আর চতুর্থ ধাপ হলো H প্লাস এলিমিনেশন, হ্যাঁ, অপসারণ। ওকে, এই দুইটা ধাপ ফাস্ট, এটাও ফাস্ট, আমি লিখে ফেললাম FAST ফাস্ট, এটাও ফাস্ট, হ্যাঁ, FAST ফাস্ট, এই দুইটা ধাপ ফাস্ট। ওকে, আচ্ছা, তাহলে আমাদের স্লো হওয়ার সম্ভাবনা থাকে ধাপ 2 এবং ধাপ 3, এই দুইটা ধাপ হলো স্লো হওয়ার সম্ভাবনা থাকে। ওকে, এখন আমরা ক্ষেত্র বিশেষে এক্সপ্লেইন করব কখন ধাপ 2 স্লো, কখন ধাপ 3 স্লো, সেই বিষয়গুলো আমরা এখন ফোকাস করার চেষ্টা করব। আসলে সেটা কি করে আমরা এখন সেটা ধরার চেষ্টা করি। ওকে, এবার আমি একটু যেতে চাই, আসো এবার আমি একটু যেতে চাই আমাদের হলো এই গ্রাফে একটু তাকাই আমরা। আমরা যে ফিগার 13.8 হ্যামেট প্লট যেটা আছে, এই প্লটটা যদি আমরা একটু তাকাই তাহলে একটু কি দেখতে পাই, আমরা একটু সেখানে যাওয়ার চেষ্টা করি। ওকে, আচ্ছা, তো সেটাতে যাওয়ার আগে আমি এটা একটু বড় করি। আসো, স্ক্রিনটা চলে গিয়েছে, আবার নিয়ে আসি। ওকে, আমরা পেয়ে গেছি স্ক্রিন শেয়ারটা, দেখো।
ওকে, আমরা স্ক্রিন শেয়ার পেয়ে গেছি। আসো, একটু ডিস্টার্ব করছে আমাদের। ওকে, আমরা স্ক্রিন শেয়ার পেয়ে গেছি। এখন আমরা দেখছি যে ফিগার 13.8 দেখো, এই যে 13.8, এই ফিগারে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাম পাশে যে রেখাটা আছে, আমরা যখন বাম পাশে তাকাবো, আমরা এখন আসল জায়গাটা চলে যাব। আসো, ওকে, হ্যাঁ, এই যে দেখো আমাদের এই যে বামে যে অংশটুকু আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি রো ভ্যালু হলো পজিটিভ, আর ডানে দেখতে পাচ্ছি রো ভ্যালু হলো নেগেটিভ। আমি আবার মার্ক করছি, ঠিক আছে? এখন আসো, আমরা যে আগের লেকচার গুলোতে বলে এসেছিলাম, রো ভ্যালু নেগেটিভ হওয়া মানে কি মিন করে? রো ভ্যালু নেগেটিভ হওয়া মিন করে হলো রিঅ্যাকশন সেন্টারে পজিটিভ চার্জ সৃষ্টি হয়। রো ভ্যালু নেগেটিভ হওয়া মানে হলো রিঅ্যাকশন সেন্টারে পজিটিভ চার্জ সৃষ্টি হয়, ঠিক আছে? ওকে, এখন এই যে আমাদের ফার্স্ট এন্ড ফোর্থ স্টেপ তো আমরা বলেই দিয়েছি, এটা ফার্স্ট, এটা কোনো ঘটনা না, আমাদের হলো 2 এবং 3 তে ফোকাস করতে হবে। স্টেপ 2 এর প্রোডাক্ট হলো আমাদের এইটা 40, আর স্টেপ 3 এর প্রোডাক্ট হলো আমাদের এই যে এটা, ঠিক আছে? ওকে, তাহলে 40 তে যদি তুমি তাকাও, দেখো যে 40 নাম্বার যে স্পেসিসটা, এখানে দেখা যাচ্ছে কার্বনের উপর পজিটিভ চার্জ আছে, অর্থাৎ রিঅ্যাকশন সেন্টারে পজিটিভ চার্জ আছে। ওকে, তাহলে রিঅ্যাকশন সেন্টারে পজিটিভ চার্জ থাকা মানে হলো এই যে আমাদের হ্যামেট প্লট যেটা আমরা পেলাম, সেটা ডান পাশে যে স্ট্রেট লাইন, সেখানে যে রো ভ্যালু নেগেটিভ, এটাই হলো, এইটার কারণে রো ভ্যালু নেগেটিভ হওয়া মানে হলো রিঅ্যাকশন সেন্টারে পজিটিভ হওয়া চার্জ থাকাটাকে সাপোর্ট করে, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি এই যে স্টেপ 2 এর যে প্রোডাক্ট, সেটা হলো আমাদের হ্যামেট প্লটের রাইট সাইডের যে গ্রাফটা, স্ট্রেট লাইনটা, সেটা দ্বারা এক্সপ্লেইন করা যাচ্ছে। এটা এটার সাথে কোইনসাইডেবল, এটা দ্বারা আমরা কি করতে পারবো? এক্সপ্লেইন করতে পারবো এটাকে, ঠিক আছে? যেহেতু আমরা বলছি কি যে রাইট সাইডে যে ভ্যালুটা আছে, অর্থাৎ রো ইকুয়াল টু -2.51 যেটা আছে, রো ভ্যালু নেগেটিভ হওয়া মানে হলো রিঅ্যাকশন সেন্টারে পজিটিভ চার্জ সৃষ্টি হওয়া। এই রিঅ্যাকশন সেন্টারে যদি পজিটিভ চার্জ সৃষ্টি হয়, তাহলে সেটা হলো আমাদের রো ভ্যালু নেগেটিভ রো ভ্যালু যেটা, এটা দ্বারাই হলো ইন্ডিকেট করা যায়, এটা দ্বারা এটার সাথে কি হয়? সামঞ্জস্যপূর্ণ। হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাচ্ছি ডান পাশে যে লাইনটুকু, এই যে স্ট্রেট লাইন, ডান পাশে যে অংশটুকু, এটার জন্য যে রেট লিমিটিং স্টেপ যেটা, সেটাই কি হলো এক্সপ্লেইন করা যায় ডান পাশের অংশটুকু দ্বারা। হ্যাঁ, অর্থাৎ স্টেপ 2 এর প্রোডাক্ট। তাহলে আমরা বলতে পারি যে রাইট হ্যান্ড সাইড আমাদের যে গ্রাফ আছে, এটা রাইট হ্যান্ড সাইডের জন্য হলো নেগেটিভ রো ভ্যালু, যেটার মান হলো -2.51, ইন্ডিকেটিং দ্য ডেভেলপমেন্ট অফ সাবস্টেন্সিয়াল পজিটিভ চার্জ এট দ্য রিঅ্যাকশন সেন্টার। হ্যাঁ, নেগেটিভ রো ভ্যালু মানে হলো সাবস্টেন্সিয়াল পজিটিভ চার্জ এট দ্য রিঅ্যাকশন সেন্টার, এটা ডেভেলপ করবে। হ্যাঁ, এখানে আমরা দেখছি এই যে 40 তে সেই পজিটিভ চার্জ ডেভেলপ হয়েছে। হ্যাঁ, দ্য ওভারঅল রেট লিমিটিং স্টেপ, তাহলে এটাই হলো ওভারঅল রেট লিমিটিং স্টেপ। যদি এটা কোন সাইড থেকে, কোন গ্রাফের কোন অংশটুকু দিয়ে এক্সপ্লেইন করা যাচ্ছে? ডান পাশের অংশটুকু দিয়ে, কারণ ডান পাশের জন্যই, ডান পাশে যে স্ট্রেট লাইন, সেটার জন্য রো ভ্যালু নেগেটিভ। তাহলে আমরা বলতে পারি যে স্টেপ 2 তখনই রেট লিমিটিং স্টেপ হবে যখন স্ট্রেট লাইনটা ডান পাশের স্ট্রেট লাইনের মতো হবে, কনকেভ ডাউনওয়ার্ড ডেভিয়েশন যেটা, হ্যাঁ, সেটার জন্য হবে, ডান পাশের জন্য। ক্লিয়ার? আচ্ছা, ফর দ্য লেফট হ্যান্ড সাইড এখন আসো, বাট নট, তাহলে রাইট হ্যান্ড সাইডের জন্য, ডান পাশের জন্য আমরা রো ভ্যালু নেগেটিভ পেলাম, মানে হলো সাবস্টেন্সিয়াল পজিটিভ চার্জ ডেভেলপ করবে রিঅ্যাকশন সেন্টারে। তাহলে স্টেপ 2 টাই হবে, এটা তো হলো স্টেপ 2 এর ফলে আমরা পাই এই প্রোডাক্টটা, এই যে 40 যেটা, তাহলে সেটা হবে রেট লিমিটিং স্টেপ, ঠিক আছে? ডান পাশের অংশটুকু দিয়ে আমরা এটা এক্সপ্লেইন করতে, এবং সেটা কখনোই স্টেপ 3 না। ওকে, আবার বলছি, আমরা হ্যামেট প্লট এই যে ফিগার 13.8 এ যদি তাকাই, তাহলে দেখতে পাই এখানে দুইটা স্ট্রেট লাইন আছে। দুইটা স্ট্রেট লাইনের মধ্যে ডান পাশে যে স্ট্রেট লাইনটা, সেটার জন্য হলো রো ভ্যালু হলো -2.51। এখন রো ভ্যালু নেগেটিভ হওয়া মানে হলো রিঅ্যাকশন সেন্টারে সাবস্টেন্সিয়াল পজিটিভ চার্জ ডেভেলপ হবে। এই যে হয়েছে আমাদের, দেখো 40 নম্বরে, এই যে 40 নাম্বার যে যৌগটা, এই যে স্পেসিসটা, সেটার জন্য হলো কার্বনের উপর পজিটিভ চার্জ সৃষ্টি হয়েছে। ক্লিয়ার? ওকে, এখন এই পজিটিভ চার্জ সৃষ্টি হওয়া মানে হলো যে এটা স্টেপ 2 এর মাধ্যমে সৃষ্টি হয়েছে। তাহলে স্টেপ 2 টাই হলো রেট লিমিটিং স্টেপ, যেটা হলো ডান পাশের অংশটুকু দিয়ে আমরা এক্সপ্লেন করতে পাচ্ছি, নট স্টেপ 3। ঠিক আছে? ওকে, স্টেপ 3 টা না সেটা। ওকে, আচ্ছা, এখন আসো,
আমি যদি বাম পাশে যদি এবার ফোকাস করি, যে বাম পাশে আমরা দেখতে পাচ্ছি যে স্ট্রেট লাইন, সেটার জন্য রো ভ্যালু হলো পজিটিভ। রো ভ্যালু পজিটিভ হওয়া মানে হলো রিঅ্যাকশন সেন্টারে পজিটিভ চার্জ থাকবে না, ডিমিনিশ হয়ে যাবে, চলে যাবে। ঠিক আছে, যেটা দেখো 3 নাম্বার স্টেপের সাথে ম্যাচ করে। তাহলে আমি যদি এই স্ট্রেট লাইনের বাম পাশের অংশটুকে সাপোর্ট করি, বিবেচনায় নেই, তাহলে আমাকে বলতে হবে স্টেপ 3 এর প্রোডাক্টটা হবে রেট লিমিটিং স্টেপের প্রোডাক্ট। ঠিক আছে, তাহলে স্টেপ 3 হলো রেট লিমিটিং স্টেপ। ক্লিয়ার? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি রিঅ্যাকশন সেন্টারে কোনো পজিটিভ চার্জ নাই, এটা চলে গিয়েছে, ডিমিনিশ হয়ে গিয়েছে। তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে ডান পাশের লাইন দ্বারা আমরা বলতে পারি সেটা হলো স্টেপ 2 হলো রেট লিমিটিং স্টেপ, নট স্টেপ 3। আর বাম পাশের লাইন দিয়ে বলতে পারি যেহেতু রো ভ্যালু পজিটিভ, তার মানে হলো রিঅ্যাকশন সেন্টারে পজিটিভ চার্জ থাকবে না, এটা দূরীভূত হয়ে যাবে। ঠিক আছে, ডিমিনিশ হয়ে যাবে, কমে যাবে। ওকে, আচ্ছা, তাহলে বাম পাশের জন্য হলো স্টেপ 3 হলো রেট লিমিটিং স্টেপ, নট স্টেপ 2। ওকে, তাহলে আমরা কোন লাইন দ্বারা কোনটা রেট লিমিটিং স্টেপ এটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম। কিভাবে? রো এর চিহ্ন দ্বারা, রো এর সাইন দ্বারা, সেটা দিয়ে আমরা ক্লিয়ার হয়ে গেলাম। ঠিক আছে, ওকে। এখন আসো আমি যদি বাম পাশে একটু তাকাই, বাম পাশে আমাদের একটু ভালো করে যদি আমরা তাকাই, আসো আমি আবার ক্লিয়ার করি এভরিথিং। এই যে বাম পাশের অংশটুকু এখন আমরা বিবেচনায় নিচ্ছি। হ্যাঁ, বাম পাশের অংশটুকু যদি আমরা বিবেচনায় নেই, তাহলে আমরা কি দেখতে পাই দেখো তো। এটাকে একটু উপরে তুলে দেই। ওকে, আচ্ছা, তাহলে এই যে বাম পাশের অংশটুকু যদি তুমি তাকাও, দেখো এক্স এবং জেড প্রতিস্থাপক হিসাবে যেটা আছে, একদম বামে আছে কি মিথক্সি গ্রুপ। কোন গ্রুপ প্রতিস্থাপক হিসাবে আছে? মিথক্সি গ্রুপ, MEO বা OMe, মিথক্সি গ্রুপ। আমরা আগে দেখে এসেছি আগের এক্সপেরিয়েন্স গুলো লেকচারে, যে মিথক্সি গ্রুপ হলো প্রচন্ড ইলেকট্রন দানকারী গ্রুপ, হাইলি ইলেকট্রন রিলিজিং গ্রুপ, অর্থাৎ ইলেকট্রন দান করার প্রবণতা অনেক বেশি। অক্সিজেনের উপর 2 জোড়া মুক্ত জোড় আছে, এবং এভাবে সে হলো থ্রু কনজুগেশন ইফেক্ট অ্যাপ্লাই করতে পারে। ঠিক আছে, ওকে। তাহলে থ্রু কনজুগেশন ইফেক্ট যখন অ্যাপ্লাই করে, আমি যদি একটু নিচে যাই, আসো এই যে এখানে আরেকটা জিনিস আমি তোমাদেরকে দেখাবো। এই যে 40 যখন হয়, 40 হওয়ার আগে আমাদের একটা বিষয় ঘটনা ঘটে, সেটা কি, সেটা একটু আমি তোমাদের দেখাতে চাচ্ছি। আসো, ওকে, আচ্ছা, এই যে এই অংশটা একটু তাকাও। হ্যাঁ, এই যে পেয়ে গেছি আমরা, দেখো আবার আমরা অ্যানোটেট করে দেই। ওকে, ফাইন। আচ্ছা, তাহলে এই যে 40 যেটা একটু আগে দেখেছো স্টেপ 2 এর প্রোডাক্ট যেটা, হ্যাঁ, স্টেপ 2 যখনই আমরা হলো মিথক্সি গ্রুপ, আমরা যদি স্ট্রেট লাইনের হেমেট প্লটের বাম পাশের রেখাটা তাকাই, তাহলে আমরা দেখতে পেয়েছিলাম কি ওখানে হলো প্রতিস্থাপক হিসেবে আছে MEO। এই যে এটা হলো পাওয়ারফুল ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। এই যে এটা, হ্যাঁ, এইটা এর যে ইলেকট্রন দান করার প্রবণতা অনেক বেশি, এই দানের ফলে সে হলো থ্রু কনজুগেশন ইফেক্টের ফলে এই যে কার্বনের উপর যে পজিটিভ চার্জটা আছে, এই যে এটাকে ডিমিনিশ করে ফেলে, কমিয়ে ফেলে। হ্যাঁ, এই যে দেখো কমিয়ে ফেললো, কোনো পজিটিভ চার্জ নাই। এই যে 41A, এটাকে দিলাম 41B দিলাম আমরা। হ্যাঁ, আচ্ছা, এর ফলে দেখা যাচ্ছে এই পজিটিভ চার্জটা চলে আসে কোথায়? অক্সিজেনের উপর। ক্লিয়ার? তাহলে আমরা কিন্তু গ্রাফে দেখতে পেয়েছিলাম, তোমাদের মনে আছে ওই পেজে যখন দেখিয়েছিলাম, তখন আমরা দেখতে পেয়েছিলাম যে 4টে স্টেপ যেটা হয়, 40 নাম্বার যে প্রোডাক্ট স্পেসিসটা হয়েছিল, সেখানে হলো কার্বনের উপর পজিটিভ চার্জ হওয়ার পর এই যে বেনজিনের দ্বিবন্ধন দ্বারা হলো এখানে কার্বনের সঙ্গে যুক্ত হয়েছিল, ফলে বেনজিনের এই যে এই জায়গাটা একটা পজিটিভ চার্জ সৃষ্টি হয়েছিল, তোমাদের মনে আছে সেটা? হ্যাঁ, ওকে। এটা কিভাবে হয়েছিল? এই যে কার্বনের উপর পজিটিভ চার্জ, এই পাই বন্ধনের ইলেকট্রন দুইটা সেই কার্বনের সঙ্গে বন্ধনে যুক্ত হয়েছে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা কি বুঝলাম? যে এই যে বেনজিন চক্রে, এই চক্রে যে 3টা দ্বিবন্ধন আছে, এই দ্বিবন্ধনটার পাই ইলেকট্রনটা হলো এই যে ইলেকট্রোফাইল যে কার্বোক্যাটায়ন, যেটা কার্বোক্যাটায়নকে আক্রমণ করে। ঠিক আছে, পজিটিভ চার্জ যে সেন্টারে হয়, যে জায়গাটায় হয়, সেই জায়গাটা আক্রমণ করে। কিন্তু তুমি যখন 41B তে তাকাবা, এই যে দেখো পজিটিভ চার্জ হলো এই জায়গাটায় চলে এসেছে, একদম অপর প্রান্তে, অ্যারাইল গ্রুপের অপর প্রান্তে। হ্যাঁ, এই জায়গাটায় কিন্তু বেনজিনের দ্বিবন্ধন আক্রমণ করতে পারে না, সহজে আক্রমণ করতে পারে না। ঠিক আছে, যেহেতু সহজে আক্রমণ করতে পারে না, তাহলে স্টেপ 2 এর প্রোডাক্টটা কি হয়ে যায়? স্লো হয়ে যায়। ঠিক আছে, স্টেপ 2 এর প্রোডাক্ট কি? স্লো হয়ে যায়। তাহলে আমরা কি বুঝলাম? আমরা একটু আগে বলেছিলাম যে বাম পাশের লাইনটা দ্বারা বোঝানো হচ্ছে স্টেপ 2টা হলো আমাদের কি বাম পাশের লাইনের জন্য দেখো রো ভ্যালু হলো +2.67 ছিল, তাই না? +2.67 মানে হলো যে রিঅ্যাকশন সেন্টারে পজিটিভ চার্জ থাকবে না।
রিঅ্যাকশন সেন্টারে পজিটিভ চার্জ নাই হলো কোনটা, সেটা হলো স্টেপ 3 এর প্রোডাক্ট। তাহলে সেই প্রোডাক্টটাই হলো আমাদের রেট লিমিটিং স্টেপ, স্টেপ 3টা। ওকে, আবার আমি যদি স্টেপ 2টাকেও ধরে নিই, দেখো এই যে প্লাস চার্জ হলো, যেহেতু অ্যামিও গ্রুপ থাকে তাহলে হলো প্লাস চার্জটা অন্য প্রান্তে চলে যায়, রিঅ্যাকশন সেন্টার থেকে দূরে চলে যায়, ফলে ইলেকট্রোফিলিক অ্যাটাক, যেটা ইন্টারনাল ইলেকট্রোফিলিক অ্যাটাক, এই যে এখান থেকে যে পাই বন্ধনের ইলেকট্রন দুইটা দ্বারা যে এই কার্বনটাকে আক্রমণ করবে, এই যে এটাকে, সেটার পসিবিলিটিটাও কমে যায়। ঠিক আছে, আবার বলছি কি ঘটনা ঘটে, আমাদের যদি প্রতিস্থাপক হিসাবে অ্যামিও থাকে, যে অ্যামিও যেটা হলো হাইলি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, পাওয়ারফুল ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, এটা পাওয়ারফুল ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হওয়ার ফলে রিঅ্যাকশন সেন্টারের উপর পজিটিভ চার্জটা থাকছে না, পজিটিভ চার্জটা সরে চলে আসতেছে অ্যামিও প্লাসের উপর, এই যে এখানে। ঠিক আছে, তাহলে এই যে বেনজিনের দ্বিবন্ধন ইন্টারনাল ইলেকট্রোফিলিক অ্যাটাকের মাধ্যমে যে এখানে আক্রমণ করবে, সেই স্কোপটা কমে যাচ্ছে, ফলে স্টেপ 2 এর যে প্রোডাক্ট সেটাও কি হয়ে যাচ্ছে, স্লো হয়ে যাচ্ছে। ঠিক আছে, স্টেপ 2 এর প্রোডাক্টটা গঠনটা কি হয়ে যাচ্ছে, স্লো হয়ে যাচ্ছে, তাহলে স্টেপ 2টা তখন রেট লিমিটিং স্টেপ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে আমরা কি বুঝলাম, যে যদি আমাদের প্রতিস্থাপক হিসেবে আমি ওকে নেই, তাহলে আমাদের হলো স্টেপ 2টা হলো রেট লিমিটিং স্টেপ হয়ে যাচ্ছে, স্টেপ 2 রেট লিমিটিং স্টেপ, কারণ হলো ইন্টারনাল ইলেকট্রোফিলিক অ্যাটাকটা কি হয়ে যাচ্ছে, ইন্টারনাল যে আমাদের যে অ্যাটাক, যেটা ইন্টারনাল ইলেকট্রোফিলিক অ্যাটাক যেটা, সেটা স্লো হয়ে যাচ্ছে, কারণ পজিটিভ সেন্টার হলো এই যে কার্বন কার্বন দ্বিবন্ধন থেকে অনেক দূরে চলে যাচ্ছে। ঠিক আছে, দূরে চলে যাওয়াতে এই স্টেপ 2 যেটা, স্টেপ 2 এর ফরমেশনটা হচ্ছে স্লো হয়ে যাচ্ছে, আক্রমণটা স্লো হয়ে যাচ্ছে, তখন স্টেপ 2টা রেট লিমিটিং স্টেপ হয়ে যাবে। ঠিক আছে, এটাই হার নির্ধারণকারী ধাপ হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, এবার তুমি যদি গ্রাফের দিকে তাকাও, দেখো আমি তোমাকে আবার গ্রাফটা দেখে নিয়ে আসি। গ্রাফের দিকে যদি একটু তাকাও, তাহলে কি হবে, একটু তাকাও গ্রাফের দিকে। এই যে গ্রাফটা হলো আমাদের এখানে আছে, এই যে দেখো গ্রাফটা, হ্যাঁ আমি একটু বড় করে দিই। ওকে, এই যে গ্রাফটা, এই গ্রাফের দিকে যদি আমরা তাকাই, এই যে দেখো এখানে বামে আছে কি, এই যে বামে আমার হলো অ্যামিও আছে, ফাইন, এই যে বামে অ্যামিও আছে, কোনো সমস্যা নাই। তাহলে আমরা যদি বললাম এই যে বামের অংশটুকুর জন্য হলো এই যে প্লাস আছে, প্লাস হবে না কখন, যখন স্টেপ 3 হলো রেট লিমিটিং স্টেপ। বাট যদি আমি এটাকে বিবেচনাও নেই, ধরো যে 2 হয়েছে, এই যে 2 হয়েছে, 2 থেকে 3 তে আসতে গেলে আমি যদি অ্যামিও থাকে, তাহলে হলো পজিটিভ চার্জটা হলো দূরে চলে যাচ্ছে, একদম হলো অপর প্রান্তে চলে যাচ্ছে, একটু আগে দেখালাম অ্যামিওর উপর, তাহলে আক্রমণটা স্লো হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা বললাম কি, যে যদি অ্যামিওকে যদি আমরা হলো প্রতিস্থাপক হিসাবে নেই, তাহলে এই যে আমি একটু পড়ে শোনাই, দেখো exactly the reverse to positive rho value indicates the substantial decrease of positive charge at the reaction which would be compatible with step 3। আমরা একটু আগে বললাম যে এই যে এখানে যে পজিটিভ চার্জ এটা আছে, রো ভ্যালু পজিটিভ থাকা মানে হলো রিঅ্যাকশন সেন্টারে কোনো পজিটিভ চার্জ থাকবে না, পজিটিভ চার্জ নাই, এটা হলো স্টেপ 3 এর প্রোডাক্ট যেটা, সেটা তখন স্টেপ 3 হবে রেট লিমিটিং স্টেপ। ঠিক আছে, নট স্টেপ 2। আচ্ছা, ইট ইজ সিগনিফিক্যান্ট দ্যাট দ্য সাবস্টিটিউশন ইনভলভড এট দ্য ফার লেফট সাইড, তুমি যদি একদম বামে তাকাও, দেখো যেখানে প্রতিস্থাপক হিসাবে আছে কি, অ্যামিও কি আমরা জানি পাওয়ারফুল ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। ওকে, এই পাওয়ারফুল ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকার ফলে এই যে আমাদের যে কার্বোক্যাটায়ন যেটা আছে, এটাকে স্টেবিলাইজ করে ফেলে। এই যে কার্বোক্যাটায়ন যেটা, এই যে এটা আমি যদি একটু দেখাই তোমাদের, এই যে কার্বোক্যাটায়ন যেটা, এই যে তাকাও, এই যে কার্বোক্যাটায়ন, এই যে এটা স্টেবিলাইজ হয়ে যায়, এই যে এটা স্টেবিলাইজ হয়ে যায় যদি অ্যামিও থাকে। অ্যামিও থাকলে এই যে কার্বোক্যাটায়ন যেটা, এটা কি হয়, পাওয়ারফুল ইলেকট্রন ডোনেটিং হওয়ার কারণে স্টেবিলাইজ দ্য কার্বোক্যাটায়ন। হ্যাঁ, আমরা দেখিয়েছি একটু আগে 41A থেকে 41B, ডেভেলপিং ইন স্টেপ 2 বাই ডিলোকালাইজেশন অফ ইটস পজিটিভ চার্জ। পজিটিভ চার্জটা একদম এই যে এই প্রান্তে চলে আসছিল, তাই না, অক্সিজেনের উপর দেখিয়েছিলাম একটা। আচ্ছা, ইট ইনডেড ফাউন্ড দ্যাট log A observed values on the left hand side give a better straight line। আচ্ছা, তাহলে এখন বলতে চেয়েছি কি, যদি অ্যামিও থাকে, এই যে অ্যামিও, আমাদের এই যে অ্যামিও জেড হিসেবে যদি আমরা নেই, তখন হলো বেটার স্ট্রেট লাইন পাই আমরা। ঠিক আছে, বাম পাশের জন্য আমরা একটা বেটার স্ট্রেট লাইন পাই যখন আমরা হলো, আমি এটা ক্লিয়ার করি, আসো, এই যে অ্যামিও হিসেবে যদি আমরা কোনো প্রতিস্থাপক নেই, তখন হলো একটা বেটার স্ট্রেট লাইন পাই কখন, যখন আমরা হলো সামেশন অফ সিগমা প্লাস দেই, থ্রো কনজুগেশন ইউজ করি। কারণ তোমরা জানো অক্সিজেনের উপর 2 জোড়া মুক্ত জোড়া আছে, কাজে এখানে থ্রো কনজুগেশন পাওয়া হতে পারে, তখন বেটার স্ট্রেট লাইন পাবা, খুব ভালো সরল রেখা পাবা যদি তুমি এক অক্ষের দিকে সামেশন অফ সিগমা প্লাস ইউজ করো।
কেন সিগমা প্লাস ইউজ করছি? কারণ এখানে থ্রো কনজুগেশন ইফেক্ট হবে। এই যে এই জায়গাটা যদি OCH3 দেই আমরা, এই যে OCH3 যদি আমি বিবেচনা করি এখানে এই যে জায়গাটায়, তাহলে এটা হবে কারণ এখানে এই যে অক্সিজেনের উপর 2 জোড়া মুক্ত জোড়া আছে, এই 2 জোড়া মুক্ত জোড় কনজুগেশনে অংশগ্রহণ করবে। এই থ্রো কনজুগেশনের ফলে হলো একটা বেটার স্ট্রেট লাইন পাবো আমরা, ঠিক আছে? ওকে। কিন্তু তুমি যদি এরপরে ডান দিকে আস্তে আস্তে অগ্রসর হও, ওই যে আমরা যদি ডান দিকে অগ্রসর হই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিস্থাপক হিসাবে তখন কি থাকে উপরে। আচ্ছা আমি ক্লিয়ার করি, দেখো প্রতিস্থাপক হিসেবে কি থাকে এটা একটু দেখে নাও। এই যে দেখো এই জায়গাটা খেয়াল করো, এই জায়গাটা একটু খেয়াল করো, এইখানে আবার যাচ্ছি আমি, খুব মজার পড়া এটা। হ্যাঁ, একদম বামে আছে MeO, এখান থেকে যদি আমি আস্তে আস্তে ডানে যাই এই জায়গাটায় পৌঁছে যাই, দেখো এই যে আস্তে আস্তে ডানে গেলাম, এইদিকে গেলাম আমি, হ্যাঁ ডান দিকে। তাহলে MeO প্রতিস্থাপক না থেকে যদি Me থাকে, তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? MeO ইলেকট্রন দানকারী গ্রুপ, নট পাওয়ারফুল ইলেকট্রন রিলিজিং গ্রুপ। ওকে, নট পাওয়ারফুল, সিম্পল ইলেকট্রন রিলিজিং গ্রুপ। MeO ইলেকট্রন দান করতে পারে বাট নট লাইক MEO, ঠিক আছে? মিথাইল গ্রুপও ইলেকট্রন ডোনেটিং গ্রুপ বাট মিথক্সি গ্রুপের মতো না, ঠিক আছে? তাহলে আমি যদি ডান দিকে যাই তাহলে তার ইলেকট্রন দানের প্রবণতাটা কমে যাবে, তাহলে স্টেপ 3 এর স্টেবিলাইজেশনের প্রবণতা কমে যাবে, তাহলে স্টেপ 2 টা তখন কি হবে? স্লো ফরমেশন হবে, ঠিক আছে? স্টেপ 3 টা তখন, স্টেপ 2 এই যে 40 যেটা, এটা তখন স্লো ফরমেশন হবে। এটা যদি স্লো ফরমেশন হয় সেটাই আমরা বলেছি এখানে, দেখো এই যে একটু বলছি, MeO is a conjugative sterilization result in easy the formation of carbocation 41, that is rapid step 2, but the যদি আমি Me নেই তাহলে স্টেপ 2 টা স্টেবিলাইজ হয়ে যাবে খুব দ্রুত, ওই যে পজিটিভ চার্জ চলে যাবে, দূরে চলে যাবে, স্টেবিলাইজ হয়ে যাবে, তখন এটা দ্রুত ঘটবে। স্টেপ 2 টা 40 টা খুব দ্রুত তৈরি হবে, তখন স্টেপ 3 স্লো হয়ে যাবে। consequent delocalization of positive charge away from the reaction center clearly makes 41 a less effective electrophile, that is step 3 electrophilic attack on the benzene nucleus is therefore slow. ওকে, আবার বলছি, তাহলে কি বললো? আমি এই কথাটা বারবার বলছি, তোমাদের খুব সহজ করে বলি। যদি মিথক্সি গ্রুপ নেই, মিথক্সি গ্রুপ নিলে থ্রো কনজুগেশনের ফলে কার্বনের উপর পজিটিভ চার্জটা ডিলোকালাইজ হয়ে অক্সিজেনের উপর চলে আসে, ফলে 41 যে কার্বোক্যাটায়ন এটার স্টেবিলাইজেশন ভালো হয়। স্টেবিলাইজেশন ভালো হলে আমরা বলতে পারি কি এটা ফাস্ট গঠিত হবে, যেটা স্টেবিলিটি বেশি সেটা গঠিত হওয়ার প্রবণতা বেশি, তখন স্টেপ 2 টা ফাস্ট হয়ে যাবে। তাহলে স্লো কোনটা? স্টেপ 3, ঠিক আছে? তাহলে আমরা বামের লাইনে যদি যে এক প্রতিস্থাপক হিসাবে মিথক্সি গ্রুপ নেই, আমরা বলতে পারি স্টেপ 2 ফাস্ট। এই যে এই পাশের জন্য আমরা লিখে ফেলি স্টেপ 2 ফাস্ট, এই পাশের জন্য, এন্ড স্টেপ 3 স্লো। ওকে, 3 হলো স্লো, এটা লিখে ফেললাম আমরা বামের লাইনের জন্য যখন মিথক্সি গ্রুপ থাকে। কিভাবে? থ্রু কনজুগেশন এবং ডিলোকালাইজেশনের মাধ্যমে পজিটিভ চার্জটাকে অক্সিজেনের উপর নিয়ে যায়। যেহেতু 40 এর স্টেবিলিটি বেড়ে যায়, তাহলে যেটার স্টেবিলিটি বেশি সেটা তৈরি হয় দ্রুত তৈরি হলো, ফলে এটা এটা ফাস্টার স্টেপ হয়ে যায়, তখন অটোমেটিক্যালি স্টেপ 3 টা হয় স্লো, রেট লিমিটিং স্টেপ বা রেট ডিটারমিনিং স্টেপ, ঠিক আছে? যদি আমি মিথক্সি গ্রুপ নেই। ওকে, এটা আমরা এই পর্যন্ত বোঝাতে পারলাম। আচ্ছা, এখন যদি আমি আস্তে আস্তে ডান দিকে অগ্রসর হই, তখন দেখতে পাচ্ছি প্রতিস্থাপক হিসাবে থাকে কি? মিথাইল গ্রুপ। ওকে, মিথাইল গ্রুপে ইলেকট্রন দানকারী বাট নট পাওয়ারফুল ইলেকট্রন রিলিজিং গ্রুপ, ঠিক আছে? ডোনেটিং গ্রুপ না, পাওয়ারফুল না। ওকে, পাওয়ারফুল না হলে আমরা বলতে পারি 40 এর স্টেবিলিটি আস্তে আস্তে কমে যাচ্ছে, নাকি? 40 এর স্টেবিলিটি যদি আস্তে আস্তে কমে যায়, এটা তৈরি হওয়ার প্রবণতাও কি হবে? কমে যাবে। হ্যাঁ, less pronounced and reaction center progressively more electrophilic. Rate limiting state 3 thus is speeded up. Rate limiting speed, the overall reaction rate therefore increase. Okay, আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যদি আমি মিথাইল গ্রুপকে যদি আমি নেই, তাহলে rate limiting step 3 is thus speeded up and the overall reaction is therefore increases. The slope of the plot is upwards from left to right. Rho is positive and also moving from left to right, decreasing through conjugation. এই যেটা আসছে এবার, তাহলে আমরা যদি এখন বাম থেকে ডানে অগ্রসর হই, তাহলে আমরা দেখতে পাচ্ছি মিথক্সি গ্রুপের জায়গায় হলো মিথাইল গ্রুপ হলো ইলেকট্রন প্রতিস্থাপক হিসাবে আছে। যেহেতু মিথাইল গ্রুপের ইলেকট্রন দান করার প্রবণতা মিথক্সির চেয়ে কম, তাহলে আমরা বলতে পারি 40 এর স্টেবিলিটিটা কমে যাচ্ছে, ডিক্রিজিং থ্রু কনজুগেশন ইফেক্ট, স্টেবিলিটিটাও কমে যাচ্ছে, কার্বোক্যাটায়ন ফরমেশন মোর ডিফিকাল্ট। তাহলে হলো এই কার্বোক্যাটায়ন ফরমেশনটা আস্তে আস্তে কি হয়ে যাবে? একটু টাফ হয়ে যাবে। দাস স্টেপ 2 ইজ বিং স্লোড ডাউন,
ঠিক আছে, is being slowed down and step 3 is being speeded up, তখন step 3 টা হলো দ্রুত গঠিত হবে। There must therefore come a point which speeding up step 3 catches up with the slowing down step 2। ঠিক আছে, কি বললাম তাহলে আমরা আমরা যদি বাম থেকে আস্তে আস্তে ডানে যাই, মিথক্সি গ্রুপ থেকে যদি প্রতিস্থাপক হিসাবে মিথাইল গ্রুপকে দেই, তাহলে স্টেপ 2 এর যে প্রোডাক্ট কার্বোক্যাটায়ন এটার স্টেবিলিটি কমে যায়। তাহলে স্টেবিলিটি কমে গেলে এটা ফরমেশন হওয়া অর্থাৎ গঠিত হওয়ার প্রবণতাটা কমে যাবে। গঠিত হওয়ার বা তৈরি হওয়ার প্রবণতা যদি কমে যায়, এটা স্লো হয়ে যাবে, স্টেপ ধাপটা কি হয়ে যাবে, স্লো হয়ে যাবে, তখন স্টেপ 3 টা আবার ফাস্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা কি এই পর্যন্ত কি সামারি করলাম আমরা? আসো, মিথক্সি গ্রুপ থাকলে স্টেপ 3 ফাস্টার, আর যদি মিথাইল গ্রুপ থাকে তখন স্টেপ 2 টা হয় ফাস্টারের দিকে চলে যায়। ঠিক আছে, ওকে। এবার আসো, এখন যদি আমরা আরো অগ্রসর হই, এখান থেকেও আরো সামনে অগ্রসর হই, তখন দেখতে পাচ্ছি হলো প্রতিস্থাপক হিসাবে থাকে ক্লোরো। ক্লোরো হলো ইলেকট্রন গ্রহণ, উইথড্রয়িং গ্রুপ। উইথড্রয়িং গ্রুপ থাকলে হলো ইলেকট্রন আরো টেনে নেবে, ফলে এই যে 40 নম্বর যে কার্বোক্যাটায়ন সৃষ্টি হলো, এটার স্টেবিলিটি আরো কমে যাবে। স্টেবিলিটি যদি আরো কমে যায়, এটা তখন একদম নিশ্চিন্তে বলা যাবে এটাই হলো রেট লিমিটিং স্টেপ, স্টেপ 2। ঠিক কিনা? স্টেপ 2 টা হবে রেট লিমিটিং স্টেপ। ঠিক আছে, তাহলে স্টেপ 3 টা হবে ফাস্টার, স্টেপ 2 হবে রেট লিমিটিং স্টেপ। তাহলে আমরা সামারি করতে পারলাম এখান থেকে এইটুকু, যে আমাদের হলো মিথক্সি গ্রুপ যদি থাকে, থ্রু কনজুগেশন ইফেক্টের ফলে একটা ভালো স্ট্রেট লাইন পাওয়া যায়, তখন আমরা সামেশন অফ সিগমা প্লাস ইউজ করব, নট সামেশন অফ সিগমা, এটা ইউজ করব না, আমরা সামেশন অফ সিগমা প্লাস ইউজ করব। ওকে, আচ্ছা, এটা ইউজ করলে আমরা দেখতে পাচ্ছি যে রিঅ্যাকশন সেন্টারে পজিটিভ চার্জ সৃষ্টি হবে না। এই যে থ্রু কনজুগেশনের ফলে রিঅ্যাকশন সেন্টারে পজিটিভ চার্জ থাকতে পারছে না। 41A এবং 41B যদি তুমি তাকাও, তোমার এখানে দেখতে পাও, এই যে 41A তে দেখা যাচ্ছে এ ডিলোকালাইজেশন হয়, এই ডিলোকালাইজেশনের ফলে 41B তে আমরা দেখতে পাচ্ছি মিথক্সির অক্সিজেনের উপর হলো পজিটিভ চার্জ, তাহলে রিঅ্যাকশন সেন্টার থেকে অনেক দূরে চলে গেছে। ঠিক আছে, এর ফলে এর স্টেবিলিটি বেড়ে যায়, ফলে রিঅ্যাকশনটা ফাস্টার হয়ে যায়, তখন স্টেপ 2 এর প্রোডাক্ট দ্রুত গঠিত হয়, স্টেপ 3 টা হয়ে যায় স্লো, রেট লিমিটিং স্টেপ। ক্লিয়ার? তাহলে বাম পাশের জন্য হলো আমাদের এতটুকু প্রযোজ্য, এবং বাম পাশে আমাদের হলো একদম বামে আমরা তাকিয়ে দেখছি এই যে আমাদের প্রতিস্থাপক কি অ্যামিও। তাহলে আমরা বলতে পারি যদি মিথক্সি গ্রুপ প্রতিস্থাপক হিসাবে থাকে, তাহলে স্টেপ 3 স্লো, স্টেপ 2 ফাস্টার, এটুকু বলতে পারলাম। এখন আমি বাম থেকে যতই ডানে যাই, আমি দেখতে পাচ্ছি যে গ্রুপের ইলেকট্রন দানের প্রবণতা কমছে। প্রথমে মিথাইল একটু কম, তারপরে ক্লোরো আরো কম। ওকে, যেহেতু ইলেকট্রন দানের প্রবণতা কমছে, 2 এর যে প্রোডাক্ট কার্বোক্যাটায়ন 40, এর স্টেবিলিটি কমে যাবে। স্টেবিলিটি কমে গেলে এর তৈরি হওয়ার প্রবণতা কমে যাবে, তৈরি হওয়ার প্রবণতা কমে গেলে স্টেপ স্লো হয়ে যাবে। ঠিক আছে, তখন আবার স্টেপ 2 স্লো হয়। বাট একদম ডানে যখন চলে আসি, তখন হলো আমরা দেখতে পাচ্ছি গ্রুপ হিসাবে প্রতিস্থাপক হিসাবে আছে আমাদের ক্লোরো। ক্লোরো তো ইলেকট্রন টেনে নিলে কার্বনের উপর পজিটিভ চার্জ আরো বেড়ে যাবে, যেটা হলো স্টেপ 2 কে সাপোর্ট করে, তখন স্টেপ 2 অটোমেটিক্যালি রেট লিমিটিং স্টেপ হবে, স্টেপ 3 হয়ে যাবে ফাস্টার। ঠিক আছে, তাহলে আমরা এটা বুঝলাম যে প্রতিস্থাপকের উপর ডিপেন্ড করে আসলে কোন স্টেপটা স্লো, কোন স্টেপটা ফাস্ট, এটা নির্ভর করবে। 1 আর 4 আগে বলেছি, এই দুইটা অলওয়েজ ফাস্টার, এটার সাথে কম্পারেবল কিছু নাই। 2 এবং 3 এর মধ্যে কখন কোনটা ফাস্ট হবে, কোনটা স্লো হবে, এটা ডিপেন্ড করছে আমাদের প্রতিস্থাপক হিসেবে কে আছে। ওই প্রতিস্থাপকের ভূমিকার মাধ্যমে হলো স্টেপ 2 এবং স্টেপ 3 এ ফাস্ট কোনটা স্লো কোনটা সেটা সিদ্ধান্ত নিব। যদি আমরা ইলেকট্রন দানকারী গ্রুপ নেই, এই যে বামে যেটা আছে মিথক্সি গ্রুপ, খুবই ইলেকট্রন দানকারী পাওয়ারফুল ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যদি নেই, তাহলে স্টেপ 3 টা হয় স্লো, স্টেপ 2 টা হয় ফাস্ট। আমরা এটা বললাম কারণ ইলেকট্রন ডিলোকালাইজেশনের ফলে স্টেবিলিটি বেড়ে যাচ্ছে। ঠিক আছে, ওকে। আর যদি আমি ইলেকট্রন দানকারী গ্রুপ পাই, অথবা ইলেকট্রন দানকারী প্রবণতা কমে যায় এরকম গ্রুপ যেমন এমি, এবং অথবা ইলেকট্রন গ্রহণকারী গ্রুপ নেই, তখন হয়ে যাবে স্টেপ 2 টা স্লো, স্টেপ 3 টা হয়ে যাবে ফাস্ট। ঠিক আছে, রেট লিমিটিং স্টেপ কোনটা, তাহলে এটা আমরা সিদ্ধান্ত নিলাম। এখন আসো ওভারঅল যদি আমরা সামারি করি, এই যে বাম থেকে যখন ডানে যাই, খেয়াল করো তো বাম থেকে আস্তে আস্তে ডানে যাচ্ছি, হ্যাঁ, তাহলে ইলেকট্রন দানের প্রবণতা আস্তে আস্তে কমছে। ইলেকট্রন দানের প্রবণতা যদি আস্তে আস্তে কমে, তাহলে আমরা বলতে পারি স্টেপ 2, এই যে আমাদের যে রিঅ্যাকশন রেট যেটা, হ্যাঁ, সেটা আস্তে আস্তে বেড়ে যাবে। এখন বেড়ে গিয়ে গিয়ে আস্তে আস্তে বাড়বে, এই যে রিঅ্যাকশন রেটটা বাড়ছে, দেখো বাম থেকে যদি আস্তে আস্তে ডানে যায়, বেড়ে গিয়ে যখন এই যে মিডলটায় পৌঁছাবে, এই পয়েন্টটায়, এই জায়গাটায় যেখানে মিথাইল হলো প্রতিস্থাপক আমাদের গ্রুপ আছে, এই মিথাইল প্রতিস্থাপক গ্রুপের কাছে যখন পৌঁছে যাবে, তারপর যদি আবার গ্রুপ ইলেকট্রন গ্রহণকারী হয়, তখন আবার নিচের দিকে নেমে আসে, রিঅ্যাকশন রেট কমে যায়, এটা নিচের দিকে নেমে আসে। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের এই যে একটা জায়গা, এই যে এই পয়েন্টটা আমি একটা যদি স্টার মার্ক দেই, যে এই জায়গাটা, এই পয়েন্টটা চূড়ায়,
এই জায়গাটায় যখন হলো মিথাইল গ্রুপ হলো প্রতিস্থাপক হিসেবে থাকে, ওই পয়েন্টে একটা ব্যালেন্স সৃষ্টি হয়, অর্থাৎ রো ভ্যালু নেগেটিভ এবং পজিটিভ। এই জায়গাটায় একটা স্টেপ 2 এবং 3 কোনটা হবে হার নির্ধারণ করে ধাপ, এই দুইটার মধ্যে একটা ব্যালেন্স 2 হতে পারে 3 হতে পারে। সেই জায়গাটায় যে 50-50 একটা সম্ভাবনা। হ্যাঁ, আমি দেখছি এক সাইডের জন্য হলো স্টেপ 2 হলো এই যে ডান পাশের জন্য স্টেপ 2 হলো রেট লিমিটিং স্টেপ, বাম পাশের জন্য স্টেপ 3 হলো রেট লিমিটিং স্টেপ। তাহলে এমন একটা পয়েন্ট আছে আমরা এই গ্রাফে দেখতে পাচ্ছি, যেই পয়েন্টে হলো স্টেপ 2 এবং 3 এর মধ্যে একটা ব্যালেন্স সৃষ্টি হয়, যে দুই জায়গাটা দুইটাই হতে পারে রেট লিমিটিং স্টেপ। সেই পয়েন্টটা হলো আমাদের এই যে এই বরাবর যদি লাইনটা আঁকাই, এই বরাবর লাইনটা দেখো খেয়াল করো, এই বরাবর আছে হলো আমাদের প্রতিস্থাপক এমই। তাহলে আমরা বলতে পারি এমই প্রতিস্থাপকের জন্য স্টেপ 2 এবং 3 দুইটাই রেট লিমিটিং স্টেপ হওয়ার একটা পসিবিলিটি থাকে, 50-50 পসিবিলিটি। ঠিক আছে, এখান থেকে যদি আমি বাম দিকে নেমে আসি, অর্থাৎ ইলেকট্রন ডোনেটিং পাওয়ার যদি কোনো গ্রুপের বেড়ে যায়, তখন স্টেপ 3 হয়ে যায় রেট লিমিটিং স্টেপ। আর আমি যদি মিডল পয়েন্ট থেকে ডান দিকে চলে যাই, অর্থাৎ ইলেকট্রন গ্রহণকারী গ্রুপ যদি থাকে, তখন স্টেপ 2 হয়ে যায় রেট লিমিটিং স্টেপ। ঠিক আছে, ওকে। তাহলে আমরা আলটিমেটলি কি শিখলাম এই পর্যন্ত? আমরা শিখলাম হলো এইটুকুই, এই যে আমাদের এখানে যেটা আছে 2 ফিনাইল নিউক্লিয়াস থেকে টেট্রা অ্যারাইল মিথেন। আমি যদি সামারি করি 2 মিনিটে আবার বলছি, আসো, এখন এতক্ষণ অনেক কথা বলেছি, তুমি এই সামারিটা মনোযোগ দিয়ে শুনো, তাহলে ক্লিয়ার হয়ে যাবা। আমরা যে এই 2 ফিনাইল নিউক্লিয়াস থেকে টেট্রা অ্যারাইল মিথেন এই যে যৌগটা উৎপাদন করব, এটাতে 4টা স্টেপ জড়িত। এটার মেকানিজম হলো 4টা স্টেপ জড়িত। এর মধ্যে প্রথম ধাপ হলো প্রোটনেশন, আর চতুর্থ ধাপ হলো প্রোটন ইলিমিনেশন, প্রোটন সংযোজন, আর একটা হলো প্রোটন অপসারণ। ওকে, এই দুই ধাপ হলো আমাদের ফার্স্ট। বাকি থাকলো স্টেপ 2 এবং 3। এই যে দুইটা ধাপ, কখনো কখনো স্টেপ 2 হলো রেট লিমিটিং স্টেপ হয়, অর্থাৎ স্লোয়েস্ট ধাপ হয়, আবার কখনো কখনো স্টেপ 3টা হয় রেট লিমিটিং স্টেপ, অর্থাৎ স্লোয়েস্ট স্টেপ। ঠিক আছে, এখন কখন স্টেপ 2টা হয় রেট লিমিটিং স্টেপ? যখন গ্রাফের ডান পাশটাকে সাপোর্ট করে। ঠিক আছে, কারণ এখানে রো ভ্যালু নেগেটিভ। আর কখন স্টেপ 3টা হয় রেট লিমিটিং স্টেপ? যখন গ্রাফের বাম পাশটাকে সাপোর্ট করে। ঠিক আছে, গ্রাফের বাম পাশে দেখো, গ্রাফের বাম পাশে আছে আমাদের রো ভ্যালু হলো পজিটিভ, এই যে এটা। হ্যাঁ, আচ্ছা, এখন স্টেপ 2টা কখন হয় রেট লিমিটিং স্টেপ? যখন গ্রাফের ডান পাশকে সাপোর্ট করে, আর গ্রাফের ডান পাশে রো ভ্যালু নেগেটিভ। স্টেপ 3টা হবে রেট লিমিটিং স্টেপ যখন গ্রাফের বাম পাশটাকে সাপোর্ট করবে, রো ভ্যালু পজিটিভ। ওকে, ফাইন। এখন আসো গ্রুপের, এখন আমরা লাইনটা প্রকাশ করলাম ডান বাম। এবার আসো আমরা এখানে দেখতে পাচ্ছি 3 প্রকারের প্রতিস্থাপক আছে, অ্যামিও, অ্যামি, আর হলো ক্লোরো। এই 3 প্রকারের। অ্যামিওটা হলো হাইলি ইলেকট্রন পাওয়ারফুল ইলেকট্রন রিলিজিং গ্রুপ, হাইলি ইলেকট্রন রিলিজিং গ্রুপ। মিথাইলটা হলো ইলেকট্রন রিলিজিং বাট দুর্বল রিলিজিং। হ্যাঁ, আর ক্লোরোটা হলো ইলেকট্রন গ্রহণকারী গ্রুপ। তাহলে 3 প্রকারের আছে। হ্যাঁ, একটা হলো হাইলি পাওয়ারফুল ইলেকট্রন ডোনেটিং, আর একটা হলো পাওয়ারফুল ইলেকট্রন উইথড্রয়িং, আর একটা হলো ধরো মিডিয়াম। ধরো 3 প্রকারের ক্যাটাগরি। ওকে, তাহলে বাম পাশেরটা হলো আমাদের অ্যামিও, পাওয়ারফুল ইলেকট্রন রিলিজিং গ্রুপ। এই পাওয়ারফুল ইলেকট্রন রিলিজিং গ্রুপ হলে এই যে 40 যেটা আছে, এটা স্টেবিলিটি বেড়ে যায়। স্টেবিলিটি বেড়ে গেলে এটা দ্রুত উৎপন্ন হবে, তখন স্টেপ 2 ফাস্ট হয়ে যাবে, এটা তখন ফাস্ট। তাহলে স্লো কোনটা? স্টেপ 3 আমরা বলে ফেলেছি। ঠিক আছে, তাহলে এটার জন্য স্লোয়েস্ট স্টেপ হলো এই যে স্লো হলো স্টেপ 3। স্লো হলো কি? স্টেপ 3। স্টেপ 3 এই মিথাইল গ্রুপের জন্য, মিথক্সি গ্রুপের জন্য আমরা বলে দিলাম। এটা আমরা পেয়েছি। তাহলে মিথক্সি গ্রুপের জন্য স্টেপ 3টা হলো স্লোয়েস্ট, স্টেপ 2টা ফাস্টার। কারণ হলো এই মিথাইল গ্রুপের ইলেকট্রন দানকারী গ্রুপ ধর্ম থাকার কারণে থ্রো কনজুগেশন ইফেক্টের ফলে কার্বনের উপর পজিটিভ চার্জটা চলে অক্সিজেনের উপর চলে যায়, ফলে এটা স্টেবিলিটি বেড়ে যায়, ফলে এটা তৈরি হওয়ার প্রবণতা বেশি থাকে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এটা হয়ে যায়, তখন বিক্রিয়ার রেট বাড়তে থাকে। আচ্ছা, এখন যদি আমরা আস্তে আস্তে ডানে অগ্রসর হই, তখন দেখতে পাই এই ইলেকট্রন দানের প্রবণতা কমে যাচ্ছে। তখন স্টেপ 2টাও, স্টেপ 3টাও ফাস্ট হওয়ার প্রবণতা, স্লো হওয়ার প্রবণতাটা কমে যায়। তখন আস্তে আস্তে আমরা বলতে পারি স্টেপ 2 যে ফাস্ট হওয়া, সেই দিকে যাওয়ার দিকে যাচ্ছে। ঠিক আছে, একদম ডানে যখন চলে আসি, তখন স্টেপ 2 একদম ফাস্ট। ঠিক আছে, তখন স্টেপ 2 একদম স্লো, স্টেপ 3 তখন ফাস্ট। তাহলে যদি আমরা ইলেকট্রন গ্রহণকারী গ্রুপ নেই, এই যে ক্লোরিন গ্রুপ নেই, তখন হলো এই ইলেকট্রন উইথড্রয়িং ধর্মের কারণে আমাদের এই জায়গাটায় পজিটিভ চার্জের মাত্রা আরো বাড়িয়ে দেয়। পজিটিভ চার্জের মাত্রা বাড়িয়ে দিলে এটা হলো আক্রমণ করার সম্ভাবনা বেড়ে যায়। আক্রমণ করার সম্ভাবনা বেড়ে যাওয়া হলো যে এখানে পজিটিভ চার্জ যখন বেড়ে যায়, আক্রমণ করার সম্ভাবনা বেড়ে যাওয়া মানে হলো বিক্রিয়ার রেট কি হয়ে যাওয়া? বৃদ্ধি পাওয়া। ঠিক আছে, ওকে। তাহলে তখন হলো স্টেপ 2 যেটা, সেটা হয়ে যায়, এটা হয়ে যায় স্লো, এটা স্লো। ওকে, তাহলে আমরা কি পেলাম? যখন মিথক্সি গ্রুপ নেই, তখন ধাপ 3 হলো রেট লিমিটিং স্টেপ। ওকে, সেটা স্লো। আর যখন সিএল নেই, এই যে সিএল, তখন হলো ধাপ 2
টু হলো রেট লিমিটিং স্টেপ, ঠিক আছে? এটা হলো এটা, এই যে স্টেপ 2 টা রেট লিমিটিং স্টেপ। ওকে, আচ্ছা। আর এই যে অ্যামি যখন থাকবে আমাদের প্রতিস্থাপক হিসেবে, যখন অ্যামি থাকবে মিথাইল গ্রুপ, তখন হলো একটা মধ্যবর্তী অবস্থা দাঁড়াবে, যেটাকে আমরা বলছি এই যে এরকম। খেয়াল করো, there is making now rate limiting step the overall reaction of this shift rate limiting step from 3 to 2। এই যে হ্যাঁ, মিথক্সি গ্রুপের জন্য স্টেপ 3 হলো রেট লিমিটিং স্টেপ, আর ক্লোরো গ্রুপের জন্য স্টেপ 2 হলো রেট লিমিটিং স্টেপ। তাহলে এই যে 3 থেকে 2 তে যে রেট লিমিটিং স্টেপ হবে যাবে, এটার জন্য একটা ব্যালেন্স অবস্থা সৃষ্টি হবে উইথ দ্য কম্পাউন্ড অ্যামি। যখন হলো কি থাকবে, প্রতিস্থাপক হিসেবে অ্যামি থাকবে, ঠিক আছে? ওকে, এই যে অ্যামি থাকবে যখন, তাহলে এখানে দেয়ার মাস্ট therefore come a point at which speeding up 3 catches up with the slowing down rate to any further decrease in electron donation of the substituent result becoming slower, then thereby making it now rate limiting step overall reaction. Acha, this shift rate limiting step from 3 to 2 occurs in the still further decrease electron donation of the substituent beyond this point will result further slowing down step 2, now rate limiting, and hence slowing down of the overall reaction. That is slope of the right hand side of the plot now downwards from left to right, for the reaction which is shifted there will be one substituent or narrow range of substituent for which the balance between rate of step 2 and 3, 2 এবং 3 এর মধ্যে একটা ব্যালেন্স অবস্থা থাকবে কখন, at such a point the overall reaction rate maximum, ঠিক আছে? যখন ওভারঅল রিঅ্যাকশন রেটটা হলো ম্যাক্সিমাম, এই যে এটা ওভারঅল রিঅ্যাকশন রেট ম্যাক্সিমাম কখন থাকে, যখন আমরা প্রতিস্থাপক হিসেবে কি নেই, মিথাইল গ্রুপ নেই, ঠিক আছে? ওকে, তাহলে আমরা সামারি করতে পারি এইরকম ভাবে যে যখন আমরা মিথক্সি গ্রুপ নেই তখন আমাদের স্টেপ 3 টা হলো রেট লিমিটিং স্টেপ, স্টেপ 2 টা ফাস্ট হয়ে যায়, কারণ যে 40 যেটা কার্বোক্যাটায়ন এটার স্টেবিলিটি বেড়ে যায় থ্রু কনজুগেশন ইফেক্টের ফলে। আর যখন আমরা ক্লোরো গ্রুপ নেই, ইলেকট্রন গ্রহণকারী কোনো গ্রুপ যদি নেই প্রতিস্থাপক হিসেবে, তখন হলো আমাদের যে স্টেপ 2 টা স্লো হয়ে যায়, ঠিক আছে? স্টেপ 2 টা স্লো হয়ে যায়, তখন এটা রেট লিমিটিং স্টেপ হয়ে যায়। আর যদি আমি মিথক্সি গ্রুপ নেই, মিথক্সির জায়গায় মিথাইল নেই, তাহলে আমরা বলতে পারি ইলেকট্রন রিলিজিং প্রবণতা, ইলেকট্রন দান করার প্রবণতাটা একটু কমে যায়। তখন দান করার প্রবণতা কমে গেলে বিক্রিয়ার হার বাড়তে থাকে, বাড়তে বাড়তে একটা সর্বোচ্চ বিন্দুতে পৌঁছায়। এটা হলো এই সর্বোচ্চ বিন্দুটাই হলো স্টেপ 3 থেকে স্টেপ 2 তে যে রেট লিমিটিং স্টেপ চেঞ্জ হচ্ছে, শিফট হচ্ছে, এই শিফটিং এর মধ্যে একটা ব্যালেন্স, একটা অবস্থান, ব্যালেন্স একটা পজিশন। হ্যাঁ, এই ব্যালেন্স বা অবস্থানটা কখন দাঁড়াবে, যখন হলো আমাদের প্রতিস্থাপক হিসাবে মিথাইল গ্রুপ থাকবে, ঠিক আছে? এটাই। তাহলে মুদ্রা কথা আমরা আবার বলছি, টোটাল বিক্রিয়াটা 4টা ধাপে বিভক্ত। প্রথম 2 ধাপ হলো প্রোটন সংযোজন, আর চতুর্থ ধাপ হলো প্রোটন অপসারণ। এই 2 ধাপ নরমালি ফাস্ট, নো ডাউট এই দিস 2 স্টেপস আর ফাস্টার। তাহলে বাকি যে 2টা গ্রুপ থাকে, 2টা স্টেপ থাকে, সেই 2টা স্টেপ কখনো কখনো স্টেপ 2 হয় স্লো, কখনো কখনো স্টেপ 3 হয় স্লো। এখন স্টেপ 3 কখন স্লো হবে, যদি প্রতিস্থাপক হিসেবে আমি অ্যামিও নেই, মিথক্সি গ্রুপ নেই, পাওয়ারফুল ইলেকট্রন ডোনেটিং গ্রুপ নেই, তাহলে স্টেপ 3 স্লো, স্টেপ 3 স্লো। আর যদি আমি ইলেকট্রন রিলিজিং ইলেকট্রন অ্যাকসেপ্ট উইথড্রয়িং গ্রুপ নেই, ক্লোরো গ্রুপ নেই, তখন স্টেপ 2 হয় স্লো, স্টেপ 2 স্লো, এটা হবে স্টেপ 2 টা হবে স্লো, ঠিক আছে? ওকে, তাহলে এমন একটা অবস্থান থাকবে যেখানে স্টেপ 3 থেকে স্টেপ 2 তে যে রেট লিমিটিং স্টেপ হবে এটার মধ্যে একটা ব্যালেন্স হবে। সেটা হলো আমাদের এই যে রিঅ্যাকশন রেটটা যখন ফাস্টার, একদম ম্যাক্সিমাম যখন রিঅ্যাকশন রেট যখন একদম ম্যাক্সিমাম, সেটা হলো আমাদের স্টেপ 3 থেকে যে স্টেপ 2 এর দিকে যে যাচ্ছে রেট লিমিটিং স্টেপ, সেটাই হলো আমাদের ম্যাক্সিমাম। এবং সেটা কখন দাঁড়ায়, যখন আমি প্রতিস্থাপক হিসেবে মিথাইল গ্রুপকে ইউজ করি, সেটা। ওকে, আর এই যে স্টেবিলিটিটা 40 কিভাবে বাড়ছে, সেটা হলো থ্রু কনজুগেশন ইফেক্টের ফলে। কারণ তুমি জানো মিথক্সি গ্রুপের থ্রু কনজুগেশন ইফেক্ট আছে, এবং আমরা দেখিয়েছি 41A থেকে 41B তে যে এখানে একটা রেজোনেন্স হয়, সেই রেজোনেন্সের মাধ্যমে থ্রু কনজুগেশন ইফেক্টের ফলে কার্বনের উপর কোনো পজিটিভ চার্জ থাকে না, পজিটিভ চার্জটা চলে আসে তার উপর অক্সিজেনের উপর। তখন এটা এই যে বিক্রিয়াটা তখন কি হয়ে যায়, যখন হলো যেহেতু পজিটিভ চার্জটা দূরে সরে যাচ্ছে, ইন্টারনাল ইলেকট্রোফিলিক অ্যাটাকটা স্লো হয়ে যায়, ঠিক আছে? ইন্টারনাল ইলেকট্রোফিলিক অ্যাটাকটা যদি স্লো হয়ে যায় স্টেপ 2 তে, তখন রিঅ্যাকশন রেট স্টেপ 3 টা এটা তখন ফাস্ট হয়, ঠিক আছে? এটা ফাস্ট হয়, জন্য বাড়তেই থাকে, ঠিক আছে? এই যে বাড়তেই থাকলো। ওকে, আচ্ছা, এই হলো আমাদের মোটামুটি কথাবার্তা। তাহলে এখানে যাই আসুক কোশ্চেন, যে কিভাবে কোন ধাপটা কখন ফাস্ট হবে কখন স্লো হবে সেটা তোমাকে এক্সপ্লেন করতে হবে।
এখন তোমাকে বলে দিতে পারে যে বিভিন্ন গ্রুপ যেমন মিথক্সি গ্রুপ, মিথাইল গ্রুপ, ক্লোরো গ্রুপ নিলে কোন ধাপ স্লো কোন ধাপ ফাস্ট এই ঘটনাগুলো এক্সপ্লেইন করতে হবে কেন, সেটা তোমাকে রো ভ্যালু দ্বারা বলতে হবে এবং এটার স্টেবিলিটি দ্বারা বলতে হবে, এগুলো তোমাকে বলা শিখতে হবে। ঠিক আছে, এই হলো আমাদের কথা। এখন তুমি লেকচারটা ফলো করো, তারপর যদি কোনো জায়গায় কনফিউশন হয় সেই জায়গাটা আমাকে আবার কোশ্চেন করো, আমি এক্সপ্লেইন করবো। ঠিক আছে, ওকে, সেই পর্যন্ত আমরা রাখি। আগামী ক্লাসে আমরা অন্য আরেকটা টপিক পড়বো। আমি আশা করি আমাদের এই চ্যাপ্টার এখানেই ক্লোজ। আগামী ক্লাসে লেকচারে আমরা অন্য কিছু করার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ সবাইকে।